নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করা যায়, তো ইস্টবেঙ্গলের আপডেটের সবার প্রথমেই উঠে আসছে ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে সবার প্রথমেই উঠে আসছে আনোয়ার আলীর কেসটা। তো আনোয়ার আলীর কেস নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল সমর্থকরা আপাতত কিন্তু স্বস্তিতে রয়েছে, কারণ যেমনটা আপডেট জানা গেছিল এই মাসের শেষের দিকে পিএসসির তরফ থেকে এবং আগামী মাসের শুরু অথবা মাঝামাঝি সময়ে দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর কেসের শুনানিটা জানানো হতে পারে। তবে গতকাল যেমনটা আপডেট জানা গেছে, কোনোরকম উল্লেখিত কারণ ছাড়াই আনোয়ার আলীর কেসের বিষয় নিয়ে শুনানি জানানোর দিন কিন্তু স্থগিত করা হয়েছে পিএসসির তরফ থেকে। সেক্ষেত্রে পিএসসি এবার কবে আবারও আনোয়ার আলীর কেসের শুনানি জানাবে তার কিন্তু কোনো ঠিক নেই। আর পিএসসির তরফ থেকে যতদিন না ফাইনাল রিপোর্ট সাবমিট করা হচ্ছে দিল্লি হাইকোর্টের কাছে, ততদিন পর্যন্ত কিন্তু দিল্লি হাইকোর্টের তরফ থেকেও এই কেস নিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে না। সেক্ষেত্রে আনুমানিক ধরা যাচ্ছে আরও 2 থেকে 3 মাস কিন্তু পিছিয়ে যেতে চলেছে আনোয়ার আলীর কেসের শুনানি। তবে আমার যতদূর মনে হচ্ছে আগামী সামার ট্রান্সফার উইন্ডোর আগে পর্যন্ত আমরা কিন্তু আনোয়ার আলীর কেসে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো না, কারণ আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। সেহেতু কোনো না কোনো প্রকারে আগামী সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত আনোয়ার আলীর কেসটা কিন্তু দীর্ঘায়িত হবে আমার যতদূর মনে হচ্ছে। তো এখন এটাই দেখার বিষয় হবে পিএসসি এবং দিল্লি হাইকোর্ট কতদিন পর্যন্ত আনোয়ার আলীর এই ওয়েব সিরিজটা চালু রাখতে পারে। তবে আনোয়ার আলীর কেস নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা আপাততভাবে স্বস্তিতে থাকলেও আনোয়ার আলীর চোটের বিষয় নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বেশ চিন্তিত রয়েছে, কারণ চোটের কারণে ইতিমধ্যেই আনোয়ার আলী সে কিন্তু গত ডার্বি ম্যাচটা মিস করেছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, আগামী 19 তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচেও কিন্তু আনোয়ার আলী অ্যাভেলেবেল থাকছে না। এছাড়া তার পরবর্তী ম্যাচেও আনোয়ার আলীকে পাবে নাকি ইস্টবেঙ্গল শিবির সেই নিয়েও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এবং আনোয়ার আলীর পাশাপাশি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি রিচার্ড সেলিস সেও কিন্তু এখনও ম্যাচ খেলার মতন ফুল ফিট নেই। তবে ইস্টবেঙ্গল সূত্র মারফত যেমনটা খবর জানা গেছে, এফসি গোয়া ম্যাচে কিছুক্ষণের জন্য রিচার্ডকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল কোচিং স্টাফদের। তবে রিচার্ডের মতন আনফিট প্লেয়ারকে দলে নিয়ে এসেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আখেরে কতটা লাভবান হলো সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে, কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী সবকটা ম্যাচই কিন্তু এখন তাদের কাছে ডু আর ডাই ম্যাচ যদি তাদেরকে সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করতে হয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দল তারা এই মৌসুমে সুপার সিক্সে নিজেদের জায়গাটা পাকা করতে পারে নাকি। তো যাক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে কেরালা ব্লাস্টার এফসি দলের 32 বছর বয়সী ফ্রান্সের ডিফেন্ডার আলেকজান্ডার কোয়েফকে নিয়ে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এই কোয়েফকে ছেড়ে দিতে চাইছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, এই কোয়েফের সাথে অফিসিয়ালিভাবে চুক্তি কিন্তু ছিন্ন করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। এবং এই কোয়েফের পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু একজন নতুন দুর্দান্ত বিদেশিকে দলে চূড়ান্ত করে নিয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী মন্টেনিগ্রোর সেন্টার ব্যাকের প্লেয়ার দুসান লাগাটর। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই দুসান সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করার তার অভিজ্ঞতা রয়েছে। মন্টেনিগ্রোর জাতীয় দলের হয়ে 9টা ম্যাচ খেলায় দুসান্তকে 2026 সালের মে মাস পর্যন্ত নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তো এই দুসানের সাইনিংটা যে কেরালা ব্লাস্টার এফসি দলের জন্য একটা দুর্দান্ত সাইনিং হয়েছে সেটা বলাই যায়। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি শিবির থেকে আরও যেমনটা আপডেট জানা গেছে, কেরালা ব্লাস্টার এফসি দলের 24 বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কাউমি পেপরার সাথেও কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। তো যাই হোক, এই ছিল কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে ট্রান্সফার আপডেট। তবে এবার যদি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা দুর্দান্ত ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করা যায়, তো গত কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু আগামী 3 মরশুমের জন্য মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিপিন সিংকে অফার করেছে। তো এই বিপিন সিংয়ের ডিলের যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে এই বিপিন সিং সে কিন্তু 3 বছরের জন্য 5 কোটি টাকা দাবি করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের কাছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, এই দুই পক্ষের মধ্যে এই টাকার পরিমাণ নিয়ে কিন্তু নেগোসিয়েশন চলছে। তো এই বিপিন সিংয়ের ডিলটা যদি শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা ডান করতে পারে, তাহলে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা যে আগামী মরশুম থেকে আইএসএল এ বোম ব্লাস্ট করতে চলেছে সেটা বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 25 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার ব্রিস মিরান্ডাকে নিয়ে। তো 20 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় উইঙ্গারটা
তিনি কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের সাথে যুক্ত ছিলেন। তবে কেরালা ব্লাস্ট এফসি দলে সে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম না পাওয়ার জন্য সে কিন্তু এবার তার কেরিয়ার নিয়ে দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো যেমনটা জানা গেছে, কেরালা ব্লাস্ট এফসি দল থেকে ব্রিস সে কিন্তু লোন ডিলে যোগ দিয়েছে ইন্টারকাশি দলে। তো কোচ অ্যান্থনি লোপেস আবাসের নেতৃত্বে ব্রিস সে যে নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরতে পারবে সেটা কিন্তু বলাই যায়। তো যেভাবে নেক্সট আপডেটটা যদি মোহনবাগানের এক প্লেয়ারের আউটগোয়িং নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দলের 21 বছর বয়সী ভারতীয় গোলকিপার সাইদ জাহিদ সে কিন্তু এবার মোহনবাগান দল থেকে এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য সে লোন ডিলে যোগ দিয়েছে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর দলে। তো বন্ধুরা, এই ছিল ট্রান্সফার আপডেট। তো এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম যদি মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় দুঃসংবাদ নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ সে কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তো যেমনটা জানা গেছে, জামশেদপুর এফসি ম্যাচের আগে গতকাল কলকাতায় মোহনবাগানের শেষ অনুশীলন করার সময় সাহাল আব্দুল সামাদ সে কিন্তু চোট পেয়েছে, যার ফলে সে গতকালের পুরো অনুশীলনটাও কিন্তু করতে পারেনি। আর সেই কারণেই সাহাল আব্দুল সামাদকে ছাড়াই মোহনবাগান দল তারা কিন্তু গতকাল জামশেদপুরে পৌঁছে গেছে। তো সাহাল আব্দুল সামাদের চোটের বিষয় নিয়ে কিন্তু এখনও কোনো কনফার্ম আপডেট জানা যায়নি। তবে খুব সম্ভবত মোহনবাগানের পরবর্তী ম্যাচেও কিন্তু সাহাল আব্দুল সামাদকে আমরা মাঠে খেলতে নাও দেখতে পারি, কারণ আমরা জানি মোহনবাগান দলের কোনো প্লেয়ার চোট পেলে সেই প্লেয়ারের পুরোপুরি সুস্থ হওয়ার পরেও 1 থেকে 2 ম্যাচ কিন্তু তাকে রেস্টে রাখেন কোচ মলিনা। তবে সাহাল আব্দুল সামাদ 1 থেকে 2 ম্যাচের জন্য অ্যাভেলেবেল না থাকলেও যে মোহনবাগান দলের জন্য খুব একটা সমস্যা হবে তেমনটা কিন্তু নয়, কারণ মোহনবাগান দলের মিডফিল্ডে খেলার জন্য মোহনবাগান কোচ মলিনার হাতে একাধিক প্লেয়ার রয়েছে। তবে সাহাল আব্দুল সামাদের পাশাপাশি আরও যেমনটা খবর, মোহনবাগান দলের আরেক ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা সেও কিন্তু এখনও পুরোপুরি রূপে সুস্থ হয়ে ওঠেনি, এবং যেমনটা খবর অনিরুদ্ধ থাপা সে কিন্তু আরও 1 থেকে 2 ম্যাচ মিস করতে চলেছে। তো বর্তমানে মোহনবাগান দলের চোটের তালিকায় আশিক কুরুনিয়ান, অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ এই 3 মূল ভারতীয় প্লেয়ার কিন্তু রয়েছে। তো আশা করব যত দ্রুত সম্ভব এই 3 জনই যেন দ্রুত সুস্থ হয়ে তারা পুনরায় সবুজ মেরুন জার্সিতে মাঠ কাঁপাতে পারে। তো যাক, এই ছিল মোহনবাগান দলকে নিয়ে দুঃসংবাদ। তবে এবার কিন্তু মোহনবাগান দলকে নিয়ে দুঃসংবাদের পাশাপাশি বড় সুখবরও বেরিয়ে এসেছে। আর সেই সুখবরগুলি হচ্ছে, মোহনবাগান দলের মাঝমাঠের জাদুকর গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠেছে। এছাড়া যেমনটা আপডেট, আজকের ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আমরা প্রথম একাদশে দেখতে পেতে চলেছি। তবে এবার শুধুমাত্র যে গ্রেগ স্টুয়ার্টই সুস্থ হয়েছে তা নয়, গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি দিমিত্রি পেট্রাটস সেও কিন্তু ম্যাচ খেলার জন্য ফুল ফিট হয়ে গেছে। এবং আজকে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেট্রাটস এদের দুজনকেই কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। তবে খুব সম্ভবত গ্রেগ স্টুয়ার্টের সাবস্টিটিউট হিসাবে আমরা দিমিত্রি পেট্রাটসকে মাঠে দেখতে পাবো। তো যাই হোক, এর পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যে পরবর্তী সুখবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগান দল তারা যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দল 70% কনফার্ম হয়ে যাবে এই মৌসুমে লিগ শিল্ড জয় করার জন্য। কারণ আজ যদি মোহনবাগান দল ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানের পয়েন্ট এসে দাঁড়াবে 16 ম্যাচে 38, মানে মোহনবাগানের পরে অবস্থান করা 3টে দলের থেকে একটা ম্যাচ বেশি খেলে তাদের থেকে 11 পয়েন্ট লিড পেয়ে যাবে কিন্তু মোহনবাগান। সেক্ষেত্রে আজ মোহনবাগান দল জামশেদপুর এফসিকে হারাতে পারলে এবং পরবর্তীতে যদি বড়সড় কোনোরকম অঘটন না ঘটে যায় তাহলে কিন্তু এই মৌসুমের আইএসএল এর লিগের সবকটা ম্যাচ শেষ হওয়ার আগেই মোহনবাগান দল তারা কিন্তু লিগ শিল্ড জিতে যাবে। সেক্ষেত্রে আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। তো বন্ধুরা, আজ মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর ম্যাচ শেষে যার কমেন্টটা সঠিক হবে তার নামটা কিন্তু পরবর্তী ভিডিওতে শাউট আউট করা হবে। তো যেভাবে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে, আজকের ম্যাচে মোহনবাগান দল ও জামশেদপুর এফসি দলের এই 2 দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে। তো ঘরের মাঠে জামশেদপুর এফসি তারা কিন্তু দুর্ভেদ্যভাবে পারফরমেন্স করছে, এবং বর্তমানে খালিদ জামিলের দল জামশেদপুর এফসি তারা কিন্তু দুর্দান্ত ছন্দেও রয়েছে। সেক্ষেত্রে আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে মোটেই ইজি ম্যাচ হবে না। তাছাড়া জামশেদপুর এফসি তারা কিন্তু চাইবে নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের মতন শক্তিশালী দলকে হারিয়ে তারা পয়েন্টস টেবিলের 2য় স্থানে উঠে আসতে, এবং এই মৌসুমের লিগ শিল্ড জয়ের রেসে মোহনবাগানের পাশাপাশি নিজেদের নামটাকে লিখিয়ে রাখতে। অপরদিক দিয়ে মোহনবাগান দলও কিন্তু চাইবে তাদের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে এবং এই মৌসুমেরও লিগ শিল্ড জয়ের রেসে আরও এক ধাপ এগিয়ে যেতে জামশেদপুর এফসিকে জামশেদপুর এফসির ঘরের মাঠে হারাতে। সেক্ষেত্রে আজকের ম্যাচটা যে খুব দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু বলতেই পারো তোমরা। তো যাক, এবার যদি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে 2 দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি জামশেদপুর এফসির প্লেইং 11 নিয়ে আলোচনা করা যায়, তো কোচ খালিদ জামিল সে কিন্তু আজকের এই হাই ভোল্টেজ ম্যাচেও তার পছন্দের ফরমেশন
4-2-3-1 এই ফরমেশনে নিজের দলটাকে নামাতে চলেছে, যেখানে আজকের ম্যাচেও জামশেদপুর এফসির গোল পোস্টের নিচে দেখা যাবে অ্যালবিনো গোমসকে। জামশেদপুর এফসির 4 ডিফেন্সে দেখা যাবে নিখিল বারেলা, প্রতীক চৌধুরী, স্টিভেন এজে এবং ইউভাসকে। দলের দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে সৌরভ দাসের সাথে ক্রিকোভিককে। তো এবার জামশেদপুর এফসির আপফ্রন্টের দিকে দেখলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে মোহাম্মদ সানানকে এবং রাইট উইংয়ে থাকবে ইমরান খান। আর দলের অ্যাটাকিং মিডে থাকবে হাবি হার্নান্ডেজ। আর জামশেদপুর এফসির স্ট্রাইকার হিসেবে দেখা যাবে জর্ডান মারেকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে জামশেদপুর এফসি। অপরদিক দিয়ে আজকের ম্যাচে মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করলে তো মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে 4-2-3-1 এই ফরমেশনে মাঠে নামতে চলেছে, যেখানে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালরেড এবং আশিস রায়কে। দলের দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরিকে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোক এবং রাইট উইংয়ে থাকবে মানবীর সিং। আর দলের অ্যাটাকিং মিডফিল্ডে এই ম্যাচে স্টার্ট করতে চলেছে গ্রেগ স্টুয়ার্ট। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এই ম্যাচে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি জেমি ম্যাকলারেনকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু জামশেদপুর এফসির বিরুদ্ধে জামশেদপুর এফসি বধের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে মলিনা ব্রিগেড। তো আজ জামশেদপুর এফসিকে হারাতে হলে জামশেদপুর এফসির দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার জাবি হার্নান্ডেজ এবং সানান এদের দুজনকে কিন্তু যে কোনো ক্রমে আটকে রাখতে হবে মোহনবাগান দলের প্লেয়ারদের। আর এদের দুজনকে আটকে রাখতে পারলেই জামশেদপুর এফসির পরিকল্পনা কিন্তু অনেকটাই ভেস্তে যেতে চলেছে। আর এর পাশাপাশি আজকের ম্যাচেও মোহনবাগান দলের দুই উইঙ্গার তারা কিন্তু বেশ আক্রমণ করতে চলেছে। তবে আজকের ম্যাচ থেকে মোহনবাগানের জয় পেতে হলে যে প্রধান কাজটা করতে হবে সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে তার সেলফিশ ভাবটা কাটিয়ে নিয়ে তাকে কিন্তু মাঠে নামতে হবে। কারণ প্রতিটা ম্যাচে আমরা লিস্টন কোলাসোর কাছ থেকে কিন্তু বেশ কিছু সেলফিশ ভাব দেখতে পেয়েছি। সেক্ষেত্রে লিস্টন কোলাসো সে যত নিজের সেলফিশ ভাবটাকে কাটিয়ে সে মাঠে নামতে পারবে ততই কিন্তু বেটার হবে মোহনবাগান দলের জন্য। তো যাক, আজ মোহনবাগান দল তারা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং গ্রেগ স্টুয়ার্ট সে যদি আজ দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু আজ মোহনবাগান তারা জামশেদপুর এফসিকে অনায়াসেই হারিয়ে দিতে পারবে। তবে আজকের ম্যাচটা কিন্তু খুব একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো না, কারণ যে দলই আজ সর্বপ্রথম গোল করবে সেই দলই কিন্তু চাইবে নিজেদের ডিফেন্সকে আঁটোসাঁটো করে ম্যাচের পরবর্তী সময়টাকে কাটানোর জন্য। তবে আজকের ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে মনে হচ্ছে এই বিষয়ে কিন্তু নিজেদের প্রেডিকশনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যার প্রেডিকশনটা ম্যাচ শেষে সঠিক হবে তার নামটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে শাউট আউট করা হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।